শিক্ষার্থী বন্ধুরা, সোলাগের উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুর রহমান, সহকারী শিক্ষক, সোলাগের উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পর্বে আমরা এই ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 11 আলো এই নিয়ে আলোচনা করেছিলাম। আলোর বেসিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেসিক বিষয় বলতে ছিল আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। মূলত তোমাদের পাঠ্য বইয়ে এই আলোর অধ্যায়ের সামান্য কিছু আলোচনা। তার মধ্যে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা বইটির লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই দুটি বিষয় আমি আলোচনা করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে আলোর প্রতিসরণ নিয়ে আসতে হয় আমাদের সম্মুখে। তোমাদের সম্মুখে যদি আলোর প্রতিসরণ না নিয়ে আসি তাহলে এই দুটি জিনিস ব্যাখ্যা করা সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রয়েছে গত ক্লাসে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা একটি ডায়াগ্রাম লিখেছিলাম, সেখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো চলো আজকে আমরা আবার শুরু করি। তবে আলোর প্রতিসরণের জন্য কটি মাধ্যম লাগে? আমরা আগে বলছি দুটি মাধ্যম লাগে, একটি হালকা, একটা কি ঘন মাধ্যম। সাপোজ এটা তো গেলে ঘন মাধ্যম হয়। এটা হবে হালকা মাধ্যম। একটা হলো ঘন মাধ্যম আর একটা হলো হালকা মাধ্যম। আলো করছি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ মাধ্যম দ্বয়ের একটি বিভব তল রয়েছে। কি রয়েছে? বিভব তল রয়েছে। এই বিভব তল আলোক রশ্মি কি করবে? তার দিক পরিবর্তন করবে। আর আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ বলবো। আমরা জানি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, প্রবেশ করার সময় আলোক রশ্মি মাধ্যম বিভব তলের দিক পরিবর্তন করে। আর এই দিক পরিবর্তনের ঘটনাটাকে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ। এই তো দুটি মাধ্যম, একটা হলো ঘন মাধ্যম আর একটা হলো হালকা মাধ্যম। আমরা আগেই বলেছি এটাকে কি বলবো? বিভব তল। এটাকে কি বলবো? অবিলম্ব। এটা তো এখন আর বলার প্রয়োজন নেই, গত ক্লাসে আলোচনা হয়েছে। তবুও আমি বলছি এটা হলো অবিলম্ব। এটা হলো বিভব তল। এখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে। মনে করো একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে কি হচ্ছে? আপতিত হচ্ছে এবং আপতন বিন্দুতে প্রবেশ করছে। এই আপতন বিন্দু থেকে এই আলোক রশ্মি সোজা এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তাই নাকি আলোক রশ্মি কি যাবে? একটু বেঁকে যাবে। কি যাবে? বেঁকে যাবে। বাস, এগিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা হলো একটা আপতিত রশ্মি, গত ক্লাস আলোচনা করেছি। আর এটা হলো প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতনের পর সে বড় থেকে হালকা মাধ্যমে কি হলো? প্রতিসরিত হলো। এতে কি হলো? দুটি কোণ উৎপন্ন হলো। এটি হলো আপতন কোণ, অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্ব সাথে যে কোণ উৎপন্ন করে এক আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে।
এবং আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ এখানে কি হবে বেশি বা বড়, কারণ আলোক রশ্মি গণমাধ্যম থেকে কোথায় হালকা মাধ্যমে প্রবেশ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমটির বিভেদ করে দিক পরিবর্তন করে এবং অবিলম্ব থেকে প্রতিসরিত রশ্মিটি দূরে সরে যায়, যার কারণে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের পরিমাণ বড় হয়। অর্থাৎ আপতন কোণ যতটুকু বৃদ্ধি পাবে প্রতিসরণ কোণ সেভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই আপতিত রশ্মি এদিকে সরে যায়, প্রতিসরিত রশ্মিটা এদিকেও সরে আসবে। এখন আরেকটা রশ্মি আমি এখানে যদি কল্পনা করি, আরেকটা রশ্মি কি হচ্ছে আপতিত হচ্ছে। আপতিত রশ্মিটি কি করার কথা? আপতিত একটু সুন্দর করে ভালো করে আঁকার চেষ্টা, আরেকটা আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটি সোজা বরাবর এইটা দিয়ে যাওয়ার কথা, মানে সোজা গেলে এইদিকে আসা, এইভাবে আসার কথা, কিন্তু সে এই দিকে না গিয়ে দিক পরিবর্তন করে এই দিকে চলে আসলো, অর্থাৎ এই বরাবর চলে আসলো। তাহলে কি হলো? প্রথম আপতিত রশ্মি, দ্বিতীয় আপতিত রশ্মি, প্রথম আপতিত রশ্মি, প্রথম প্রতিসরিত রশ্মি, দ্বিতীয় আপতিত রশ্মি, তৃতীয় প্রতিসরিত রশ্মি। তাহলে এখন গণনা কি করলো? দ্বিতীয় প্রতিসরিত আপতিত রশ্মি আপতন ব্যতীত আপতনের পর অবিলম্ব বরাবর, কি বরাবর? অবিলম্ব বরাবর প্রতিসরিত হয়েছে। এখানে আপতন কোণ উৎপন্ন হয়েছে, এখানে প্রতিসরণ কোণ উৎপন্ন হয়েছে। এখানে আপতন কোণ কোনটুকু? প্রথমটা হচ্ছে এইটুকু, দ্বিতীয়টা হলো এইটুকু। আর ওখানে প্রথমটা প্রতিসরণ কোণ ছিল এটা, আর দ্বিতীয় কোণ হবে এটা। অর্থাৎ কত ডিগ্রি হলো এখানে? 90 ডিগ্রি। দেখো তাহলে আপতিত রশ্মি এটা প্রথম আপতিত রশ্মি, প্রথম প্রতিসরিত রশ্মি, দ্বিতীয় আপতিত রশ্মি, দ্বিতীয় প্রতিসরিত রশ্মি। প্রথম আপতিত রশ্মি, প্রথম প্রতিসরিত রশ্মি, প্রথম আপতন কোণ এটা, প্রথম প্রতিসরণ কোণ হলো এটা। দ্বিতীয় আপতিত রশ্মি এটা, দ্বিতীয় প্রতিসরিত রশ্মি অবিলম্ব বরাবর বিভেদ তল বরাবর চলে গেছে। বিভেদ তল বরাবর চলে যাওয়ার ফলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ? প্রতিসরণ কোণ। কারণ এই বিভেদ তলের উপরে অবিলম্ব একটি খাড়া লম্ব, অর্থাৎ বিভেদ তলটা একটা ভূমি হিসেবে ধরতে পারো, আর এই অবিলম্ব একটি লম্ব। তাহলে কোন ভূমির উপর লম্ব আসলে কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি এক সমকোণ হয়। তাহলে এখানে প্রতিসরণ কোণ দ্বিতীয়টা হলো এটুকু, আর আপতন কোণ দ্বিতীয়টা হলো এটুকু, 90 ডিগ্রি। এখন একটু কথা হলো যে আমরা বলেছিলাম যে সংকট কোণ, এর আরেকটি নাম হলো ক্রান্তি কোণ। কি কোণ? ক্রান্তি কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ কি বা কাকে বলে? মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে তা হলো তোমার এই যে 90 ডিগ্রি আপতন কোণ, এটাকে তারা সংকট কোণ বলে। আসলে এটা সংকট কোণ নয়, এটা তো শুধু আপতন কোণ। কিন্তু আমাদের বলতে হবে আপতন কোণ 90 ডিগ্রির জন্য, আপতন কোণ 90 ডিগ্রির জন্য প্রতিসরণ কোণের যে মান হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রির জন্য আপতন কোণের যে মান হয় তাকে আমরা কি বলবো? সংকট কোণ বা ক্রান্তি কোণ বলবো। অর্থাৎ আপতন কোণ কতটুকু এখানে আমরা মেজারমেন্ট না করলে বুঝতে পারতেছি না, কিন্তু প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে গেছে আমরা এখানে ফিগার বা চিত্র থেকে বুঝতে পেরেছি। তাই আমরা বলতে পারি যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রির জন্য আপতন কোণের যে মান হয় সেই আপতন কোণটাকে আমরা কি বলবো? ক্রান্তি কোণ বা সংকট কোণ বলবো। আমরা কখনোই এই
90 ডিগ্রি কোণটাকে কি বলবো না, সংকট কোণ বলবো না। যে পরিমাণ আপতন কোণের জন্য, যে পরিমাণ এই যে আপতন কোণ, এইটুকু আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, সেই পরিমাণ আপতন কোণকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলবো। অথবা 90 ডিগ্রি প্রতিসরণ কোণের জন্য, 90 ডিগ্রি প্রতিসরণ কোণের জন্য যে পরিমাণ আপতন কোণ হয়, সেই পরিমাণ আপতন কোণকে আমরা ক্রান্তি কোণ বা সংকট কোণ বলবো। এই ক্রান্তি কোণ বা সংকট কোণটা কি দ্বারা প্রকাশ করে? থিটা সি দ্বারা প্রকাশ করে। থিটা সি, সি মানে কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সি হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই এটাকে সংকট বা ক্রান্তি কোণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্রান্তি কোণ অথবা সংকট কোণ এটি বুঝতে পেরেছ। এখন চলে আসো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ মানে সম্পূর্ণরূপে, অভ্যন্তরীণ মানে ভিতরে। প্রতিফলন তো বুঝতে পারছো, প্রতিফলনের জন্য দুটি মাধ্যম প্রয়োজন হয় না, একটি মাধ্যমেই যথেষ্ট। অর্থাৎ আবর্তিত রশ্মি কোন সমতল স্বচ্ছ মাধ্যমে আবর্তিত হয়ে পুনরায় একই মাধ্যমে যদি ফিরে আসে, তাহলে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবং একই মাধ্যম মানে অভ্যন্তরীণ পূর্ণ মাধ্যমে ফিরে আসবে। এই ফিগারে আমরা দেখাবো বা চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে যে আরেকটা আলোক রশ্মি কল্পনা করি, তৃতীয় আলোক রশ্মি। এই তৃতীয় আলোক রশ্মি কল্পনা করলাম, কিন্তু এটা কি হয়েছে? এটা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে। ঘনমাধ্যম থেকে কোথায়? হালকা মাধ্যমে প্রবেশ করেছে। এই আলোক রশ্মিটি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করেছে, তখন এটা দিক পরিবর্তন, ধরো এটা এই দিকে যাওয়ার কথা ছিল স্বাভাবিক নিয়মে, এই দিকে যাওয়ার কথা ছিল, বাট যখন ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে তখন সে দিক পরিবর্তন করবে। আর দিক পরিবর্তন করলেই আলোক রশ্মিতে পুনরায় তার আগের মাধ্যমে ফিরে আসছে। এখানে কি হয়নি? কোনো প্রকার প্রতিসরণ কোণ হয়নি। কোনো প্রকার প্রতিসরণ কোণ হয়নি। কেন হয়নি? এই তৃতীয় আলোক রশ্মিটি বা তৃতীয় আপতিত রশ্মিটি, এটা হলো তৃতীয় আপতিত রশ্মি, আর এটা হলো তৃতীয় প্রতিফলিত রশ্মি। এই তৃতীয় রশ্মিটি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং দিক পরিবর্তনের কারণে সে কোনো প্রকার প্রতিসরণ কোণ না করে প্রথম মাধ্যমেই আবার ফিরে এসেছে। আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে আবর্তিত হয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে এসেছে। অর্থাৎ প্রথম মাধ্যমে সে কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। এখানে দেখো, আমরা করেছিলাম যে প্রতিফলন কোণের আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এই দুটি কোণ যদি তোমরা মেজারমেন্ট করো, তাহলে এই দুটি কোণের মান হবে কি? সমান। এবং সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে আলোক রশ্মিটি আবার পুনরায় এই ঘন মাধ্যমের ভিতরে ফিরে এসেছে, অভ্যন্তরে ফিরে এসেছে। তাই আমরা এটাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ কি এই বিষয়টা বুঝতে পেরেছ। আমি আবারও বলবো যে প্রথমে আলোর প্রতিসরণ কি? আলোক রশ্মি যখন এক ঘন স্বচ্ছ মাধ্যম হতে অন্য ঘন স্বচ্ছ মাধ্যমে বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যমকে বিভক্ত আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। এই দিক পরিবর্তন ঘটনাকে আলোক রশ্মির প্রতিসরণ বলে। আর সংকট কোণ বা ক্রান্তি কোণ, আপতিত রশ্মি প্রথম দ্বিতীয় ক্ষেত্রে প্রথম কোণ আপতন কোণ এটা, প্রথম প্রতিসরণ কোণ হলো এইটুকু, হ্যাঁ। দ্বিতীয় রশ্মি আপতিত এটা, আর দ্বিতীয় কোণ হলো এইটুকু 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ যখন প্রতিসরণ কোণ হয়ে গেছে, 90 ডিগ্রি প্রতিসরণ কোণের জন্য যে পরিমাণ আপতন কোণ তৈরি হয়েছে, আমরা সেই পরিমাণ আপতন কোণকে আমরা সংকট কোণ বা ক্রান্তি কোণ বলবো। আমরা কখনোই 90 ডিগ্রি প্রতিসরণ কোণকে কি বলবো না? ক্রান্তি বা সংকট কোণ বলবো না। ক্রান্তি বা সংকট কোণে যেটা সি ধারা প্রকাশ করা হয়। সি মানে কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত সর্বদা একটা ধ্রুব রাশি হয়। যদি
আপাতত কোণকে সাইন আই আর প্রতিসরণ কোণকে সাইন আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক, একটি ধ্রুবমান সবসময় আসে, অর্থাৎ প্রতিসরণ কোণ এবং আপতন কোণ, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাত সবসময় একটি ধ্রুব রাশি, একটি নির্দিষ্ট আনুপাতিক হারে তাদের কি হ্রাস বৃদ্ধি হয়। আর অন্যদিকে এই যে পূর্ণ অবধি প্রতিফলন হয়েছে, আপতন কোণ প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ কি হবে সমান, অর্থাৎ আই সমান কি আর, এটা হলো প্রতিফলনের ক্ষেত্রে আর এটা হলো প্রতিসরণের ক্ষেত্রে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আজকে এই তোমাদের আমি পূর্ণবন্ধী প্রতিফলনের সংকট কোণ বিষয়ে চাষের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আগামী ক্লাসে আবার আমার সাথে জয়েন করবে, আমি তোমাদের পরবর্তী বিষয়গুলো আরো সুন্দর সহজ করে বোঝানোর চেষ্টা করব। তোমাদের বাড়িতে পাঠ্য বই দেখে আরো একটু ট্রাই করো, আরো একটু ক্লিয়ার হবে। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।